দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 20 অগস্ট। আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা 13 অগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16 অগস্ট যাচাই বাছাই আর 18 অগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে 28 জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করে ইসি। সেদিন সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়। বৃহস্পতিবার সেই তালিকা ইসিতে আসলে বৈঠক করেন কমিশনাররা। বৈঠকের পর দুপুরে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই অগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই অগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই অগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। নিয়ম অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজন হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফারজানা আক্তার, 71, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম 71কে জানান, নির্বাচনের 2-1 দিন আগে বিশেষ অধিবেশনের আহ্বান জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে অধিবেশনটি নিয়মিত হবে নাকি নির্বাচনের পরেই মুলতবি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের 20 তারিখ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও সংসদের অধিবেশন বন্ধ আছে, সময় অনুযায়ী তৃতীয় অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি 71কে জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শিগগিরই অধিবেশন আহ্বান করবেন। অধিবেশনটা এটা বিশেষ অধিবেশন হবে। পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তো 1-2 দিন আগে হয়তো অধিবেশন বসবে। পার্লামেন্ট এখনো সামন করা হয়নি, রাষ্ট্রপতি পার্লামেন্ট সামন করবেন। তো সামন করার পরে তারপরে সেই নির্বাচনে সেই অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন। তবে অধিবেশনটি পরবর্তীতে নিয়মিত চলবে নাকি নির্বাচন শেষে মুলতবি হবে সে বিষয়েও কথা বলেন তিনি। দুটো পদ্ধতি হবে, এখন আমি ক্লিয়ার না, আমি জানি না। সেটা হলো এই যে এটা হলো আমরা কি সেশনের কোনো কার্যক্রম করব কিনা, সেটা যদি হয় তাহলে একটা সেশন হবে। আর নতুবা এই অধিবেশন যেমন জরুরি ভিত্তিতে অনেকগুলো অধিবেশন হয়। প্রেসিডেন্টের এই নির্বাচন হতে পারে, যুদ্ধকালীন সময়ের জন্য একটা অধিবেশন হতে পারে, সেটা ইজ নট দ্য অধিবেশন। কাজে এই টাইপের একটা অধিবেশন হবে, সেটা এখন ক্লিয়ার না আমার কাছে, আমি জেনে আপনাকে জানাতে পারবো। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচনে প্রার্থী একজন হলে সেক্ষেত্রে কি হবে তাও জানান চিফ হুইপ। 18 তারিখ সিদ্ধান্ত যদি হয়ে যায় যে উজ্জ্বলের পরে একজন ক্যান্ডিডেট থাকলো বা উজ্জ্বল হলোই না বা ক্যান্ডিডেট একজনই সাবমিট করলো, তাহলে তার কোনো ভোটের প্রশ্ন নেই। যেহেতু পার্লামেন্ট সামন করা হবে, সুতরাং একদিন বসতেই হবে। দলের ভেতর থেকে যে কেউ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে পারেন বলে আশা এই নেতার। মোহন ইসলাম, 71, ঢাকা। বাংলাদেশের বিষয়ে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায়, দেশটির সরকারকে এখনই সেই সিদ্ধান্ত নিতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে দেওয়ার মাধ্যমে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে আশঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তার মতে, শেখ হাসিনার জঙ্গিবাদ তত্ত্ব দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি।
সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে ঢাকা, যেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার অনুমতিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। লিখিত বিবৃতির পাশাপাশি এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার আশঙ্কা, শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দুদেশের সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটির তারা প্রথমত আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র ও আরেকটি পাকিস্তান হিসেবে উল্লেখ করা হয় দিল্লির সেই সংবাদ সম্মেলনে। এর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে জঙ্গিবাদকে তথ্য হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে এবং বাইরে এর কখনো গ্রহণযোগ্যতা মেলেনি। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স, এটাই তারা এখন বিদেশে মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। সেটা এখন ভারত অ্যালাউ করবে কি করবে না, আবারও আমি বলতে চাই, আই রিপিট, সেটা ভারত সরকারকে সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর দিল্লি সফরকে বাধাগ্রস্ত করবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শামা ওবায়েদ। ওনার ব্যস্ততা, ওনার সময়, ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা ও ষড়যন্ত্র করলে কারো লাভ হবে না, বরং দেশের স্বাধীনতা চিরতরে হুমকির মুখে পড়বে, এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা বলার সুযোগ পেয়েছেন বলে দাবি তার। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন চীন মন্ত্রী সম্মেলনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গতকাল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন। তার দাবি, পরিকল্পিতভাবেই বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো লাভ হবে না, তাই জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটখাটো ঝগড়াঝাঁটি এইখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দিবেন না। রিজভী বলেন, বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারছে না বলেই ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে। মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সুযোগ করে দিচ্ছে। পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের কথা বলার সুযোগ দেয় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল সেটি জানতে চায় বাংলাদেশ।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। এই ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। গতকাল রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি দেয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি হবে। গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের। এছাড়া অন্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজন। মাইনুল মারুফের প্রতিবেদন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির ওই সময়ের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীও। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। তবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনাটি পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময় রানার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এরপরই ইলিয়াস আলীর গুমের ঘটনায় নতুন মোড় তৈরি হয়। ট্রাইব্যুনালে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফের সঙ্গে তিনি ছিলেন। তবে সেদিন ব্যর্থ হন তারা। জবানবন্দিতে রানার ইমরুল আরও জানান, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া এক ফোনালাপে জিয়াউল আহসানকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিককে বলতে শুনেছেন, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, গল্প ছিল গুম করে হত্যা বোঝাতে ব্যবহৃত সাংকেতিক শব্দ। তার কাছ থেকে আমরা ক্লুটা পেয়েছি যে সে যেটা বলেছিল, প্রথমবার তারা অ্যাটেম্প করেছিল একটা বনানী, ওখানে তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প করেছিল। সেই অ্যাটেম্পটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুন ইনভেস্টিগেশনে তো আমরা প্রাইমারিলি পেয়েছি, এবং আমাদের ইনভেস্টিগেশন এটাও পেয়েছি যে আমাদের উইং কমান্ডার যে আসামি সাইফ, সেও এর সাথে জড়িত আছে। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তো আমরা এখন উইং কমান্ডার সাইফ না, তার নাম সাইফকে আমরা গ্রেপ্তার দেখার চেষ্টা করতেছি। আগামী রোববার দিন আশা করি এই বিষয়ে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি, আর আগেও আপনাদেরকে জানিয়েছি মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে। তদন্ত শেষ হলে ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্তে শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। যেহেতু টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে শেয়ারবাজারে কারসাজি করে 256 কোটি টাকা আত্মসাতের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ সংশ্লিষ্ট 15 জনের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে। খুব দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরের শাসনামলের দুর্নীতির অভিযোগ জমা হয়েছে দুদকে। এসব তদন্তে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক।
এ মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ 17 জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। তদন্ত কর্মকর্তা, তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু সহ 15 জনের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের মুখপাত্র। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট 15 জনের বিরুদ্ধে গত বছর দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের হয়েছিল। তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহমুদ আলী খানের 42তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে মাহবুব ভবনে এই দোয়া মাহফিলের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং মরহুমের পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে মাহবুব আলী খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র সূরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মোনাজাতে তার রুহের শান্তি কামনায় পাশাপাশি দেশ ও জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করে, কিন্তু দেশের মানুষ এতে আরও ঐক্যবদ্ধ হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বেলা 11টায় নাটোর সদর উপজেলার হযরতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি। ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ। চক্রান্ত যতই করেন, ষড়যন্ত্র যতই করেন, যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাকে দেশ ছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ওখানে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। চরম আবহাওয়া বিপর্যয়ের মুখে বিশ্বের নানা দেশ। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। শুধু জুলাই মাসে দেশটিতে বন্যায় শতাধিক মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে বন্যার কবলে চিলি। এদিকে জাপানে ধেয়ে আসছে টাইফুন ডলফিন। শুক্রবার থেকে প্রবল ঝড়ের শঙ্কায় বিমান চলাচল বাতিল করা হয়েছে। অন্যদিকে ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে গ্রিসে। রাজধানী এথেন্স সহ 3টি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আরাফাত ইসলামের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের নানা প্রান্ত। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। ভারতের আসামে বন্যায় নিহতের সংখ্যা বাড়ছে। শুধু জুলাই মাসেই দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এছাড়াও হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী দুদিন অকিনাওয়া সহ আশপাশের দ্বীপগুলোতে ঝড়টির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। শনিবার পর্যন্ত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির কারণে অকিনাওয়া ও দক্ষিণাঞ্চলের আমামি দ্বীপপুঞ্জগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বের একদিকে বন্যা, অন্যদিকে দাবানলার তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে গ্রিসের অ্যাটিকা, ভিওতিয়া এবং ইভিয়া অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়ার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। এর আওতায় রয়েছে রাজধানী এথেন্সও। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের দাবানলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে 3 বিলিয়ন ইউরো। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের প্রথম 2 মাসেই ফ্রান্স, স্পেন,
পর্তুগাল, গ্রিস ও রোমানিয়ায় প্রায় 4.5 লাখ হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। শুধু ফ্রান্সে এই মোট ক্ষতির পরিমাণ 10 থেকে 15 বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া ওয়াশিংটনের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আরাফাত ইসলাম, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।